নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময় পাল। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরির বিশেষ সংস্করণ। আর এখানে আজকে আমরা বিশ্লেষণ করব বাংলার রাজনীতির লাইফলাইন এবং ক্ষমতার প্রতীক 21শে জুলাই। হ্যাঁ, দীর্ঘ আড়াই দশক ধরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্য থাকলেও 2026-এর 4 মে ক্ষমতা হারানোর পর আজ কালীঘাট ভেঙে খান খান। এই মহাশূন্যতায় প্রশ্ন উঠছে, এবার শহীদ দিবসের আয়োজক কারা? কার দখলে থাকবে ঐতিহ্যবাহী মঞ্চ? টুইস্ট এখানেই। মমতার একদা বিশ্বস্ত সেনাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাথাচাড়া দিয়ে ওঠা নতুন শক্তি নিজেদের আসল তৃণমূল দাবি করেছে। আগামী সপ্তাহের কোর কমিটির বৈঠকেই তারা ঠিক করবে এই শহীদ দিবস ধর্মতলায় হবে নাকি অন্য কোথাও। অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কালীঘাটও জমি ছাড়তে নারাজ। মমতা আবার হুঙ্কার দিয়েছেন 5 জন কর্মী থাকলেও 21শে জুলাইয়ের মিটিংয়ে থাকবে। সাংসদ মহুয়া মৈত্রের সাফ হুঁশিয়ারি, প্রশাসন অনুমতি না দিলে জিপে দাঁড়িয়ে এই বক্তব্য রাখবেন নেত্রী। একদিকে কালীঘাট, তার লড়াই, অন্যদিকে ঋতব্রত শিবিরের রণপ্রস্তুতি। মাঝে লালবাজারের পুলিশ কমিশনারের টেবিল। কার আবেদন গ্রাহ্য হবে আর কার আবেদন গ্রাহ্য হবে না, এখন তো তা নিয়ে বিশ্লেষণ চলছেই। দলের নাম এবং প্রতীক নিয়েও এক আইনি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজ রাজ্যকে তা স্তব্ধ করেছে। ক্ষমতার এই দড়ি টানাটানিতে কিভাবে একটি ঐতিহাসিক আবেগ নিলাম হচ্ছে, আজ খতিয়ে দেখব তারই পুঙ্খানুপুঙ্খ এডিটোরিয়াল বিশ্লেষণ। চলুন আলোচনায় আসা যাক। শুরুতেই আমরা একটু ঢোকার চেষ্টা করি সেই ওই আইনি গোলক ধাঁধায়, যাই মুহূর্তে বাংলার রাজনীতিকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে। লড়াইটা কিন্তু এখন আর ওই শুধু রাজনৈতিক ময়দানে লোক জড়ো করার বা স্লোগান দেওয়ার এই স্তরে আটকে নেই। লড়াই এখন পৌঁছে গেছে থানার 4 দেওয়ালে, আইনি ফাইলের স্তূপে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক জাল করা এবং দলের নাম বেআইনিভাবে ব্যবহার করে ভুয়ো পরিচয় দেওয়ার এক মারাত্মক অভিযোগ সামনে এসেছে। আর এই অভিযোগ তুলেছেন খোদ কালীঘাট শিবিরের অন্যতম প্রধান মুখ তথা তৃণমূল সাংসদ দোলা সেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঋতব্রত শিবিরের চারিদিক থেকে ঘেরাটোপ তৈরি করতে মোট 4টি আলাদা আলাদা জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিউটাউন থানা, প্রগতি ময়দান থানা, কালীঘাট থানা এবং লালবাজার সাইবার ক্রাইম সেল। দোলা সেন তিনি দাবি করছেন অবিলম্বে আইনি পদক্ষেপ করতে হবে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন এই আইনি মরিয়া ভাব? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভালো করেই জানে, যদি কোনোভাবে নির্বাচন কমিশন বা আইনি নথিতে ঋতব্রত শিবির নিজেদের তৃণমূল কংগ্রেস হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তবে 4 মের পর যেটুকুই সাংগঠনিক অবশিষ্টাংশ কালীঘাটের হাতে বেঁচে রয়েছে তাও কর্পূরের মতন উড়ে যাবে। প্রতীক হাতছাড়া হওয়া মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্বের সংকট। আর সেই কারণেই দোলা সেনদের এই আইনি যুদ্ধ আসলে এক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে আইনি নোটিশ যার বাইরে যদি আমরা একটু মাঠের রাজনীতির দিকে তাকাই, তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সেই স্ট্র্যাটেজিক যা পয়েন্ট বলি আমরা, সেটা কিন্তু ধর্মতলার ভিক্টোরিয়া হাউস। দেখুন, এই পশ্চিমবঙ্গের রাজনীতির এতদিনের যে অলিখিত নিয়ম যা ছিল, যা আমরা প্রত্যক্ষ করেছি, যে ভিক্টোরিয়া হাউস তার সামনে 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষের মাথা দেখতে পারবে, সেই ছিল কিন্তু বাংলার আসল শাসক। আর এবার নিজেদের এই জায়গাতে আসল বিরোধী দেখাতে হবে, তার লড়াই চলছে। কালীঘাটপন্থী তৃণমূল ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে। আবেদনপত্রটি জমা পড়েছে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারের টেবিলে। দলের পক্ষে দাবি করা হয়েছে, যেহেতু তারা দীর্ঘ কয়েক দশক ধরে ঐতিহ্যগতভাবে এই একই স্থানের শহীদ দিবসের কর্মসূচি পালন করে আসছে, তাই এবারও তাদেরকেই প্রথমে অগ্রাধিকার দিতে হবে। আবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়েছেন ঋতব্রত সন্দীপনদের এই নব তৃণমূল। আজ ভিক্টোরিয়া হাউসের সামনে পর্যবেক্ষণও করেছেন কুণাল ঘোষ, দোলা সেনরা। একটু দেখাই, ইনফ্যাক্ট শোনাবো আপনাদের কুণাল ঘোষের বক্তব্য। শোনো। মতো আমরা আশা করি যে এত বড় প্রতিহিংসা পরায়ণ হতে পারে না। যোগাসনের জন্য 7 দিন রেড রোড বন্ধ থাকতে পারে, আর একটা এত বড় গণহত্যা হয়েছে কলকাতায়, তার শহীদ তর্পণের জন্য একটা সভা করতে দেবে না বছরে তো একটা দিন। ফলে আমরা আমাদের প্রস্তুতিটা রাখছি। ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেস একটা ভাঙন ঘটেছে। কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস।
1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা তারা শহীদ হয়েছিলেন। এই হচ্ছে কুণাল বাবুর বক্তব্য। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের রাস্তাটা কি এতটাই মসৃণ? একেবারেই নয়। এখানে তিনটি মস্ত বড় বাধা রয়েছে। প্রথমত যদি দেখাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, 4 মের পর ক্ষমতা হারানোর ফলে পুলিশ প্রশাসনের ওপর কালীঘাটের সেই পুরনো হুকুমদারি আজ কিন্তু আর কাজ করছে না, কারণ পুলিশ প্রশাসনের চাবিকাঠি এখন নতুন সরকারের আওতায়। দ্বিতীয়ত আদালত অবমাননার খাড়া। আমাদের মনে রাখতে হবে 2018 সালের একটি মামলার জেরে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য তৃণমূল কংগ্রেসকে নোটিশ দিয়ে রেখেছে। ধর্মতলার মতন ব্যস্ততম বাণিজ্যিক এবং যান চলাচলের মোড়ে এই ধরনের মেগা সমাবেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ রয়েছে। তৃতীয়ত সমান্তরালভাবে ঋতব্রত শিবিরের আবেদন। যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল এই একই জায়গায় সবার অনুমতি চেয়ে আবেদন করে, তবে পুলিশ কাকে অনুমতি দেবে? এখন একটা এই জটিল আবহ কালীঘাটের অন্দর, যেখানে অক্সিজেনের যোগান দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে খোদ স্বয়ং গত বৃহস্পতিবার আমরা দেখেছি উত্তর কলকাতায় কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন হল সেখানে একটি কর্মী সভা করেছেন। দল যখন ভেঙে টুকরো টুকরো, কর্মীরা যখন বিভ্রান্ত, তখন কুণাল ঘোষ নিজের ফোনটিকে লাউডস্পিকারে দিয়ে মাইকের সামনে ধরলেন। ওপার থেকে ভেসে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর। তিনি বলছেন, 21শে জুলাই আশা করি অনুমতি পাব। আমরা একটা দিনই মিটিং করি, সেদিন বিস্তারিত বলব। 5 জন কর্মী থাকলেও সেই মিটিংয়েই থাকবে। আপনারা ওই দিন সমবেত হন। শুনুন সেই বক্তব্য। একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আমি ডিটেলস আমরা 21শে জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা প্রথম বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম 4 জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলে আমাদের সেই মিটিং এ থাকবে পয়সা নেবে। এবং দেখুন, এই ফোন কল কালীঘাটের অনুগামী যারা রয়েছেন তাদের মধ্যে কি ওই আবার নতুন করে লড়াইয়ের স্পিরিট তা কি তৈরি করতে পারবে? প্রশ্ন তো থাকলো। কিন্তু শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় দলের সাংসদ মহুয়া মৈত্রের গলায় কিন্তু চেনা ঝাঁঝালো সুর শুনতে পাওয়া গিয়েছে। প্রশাসনকে তিনি আবার চরম হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন মহুয়া মৈত্র, এটাও খুব ইন্টারেস্টিং। শুনুন। এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে। তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। আমি জানি না এখন তো পারমিশন জানি না ওই স্থানে করতে পারবো কিনা তাও জানি না, দেখতে দেখতে যাও। এখন তো আমাদের পারমিশন ওখানে আছে কিনা তাও নেই, তো পারমিশন হলে তারপর দেখা যাবে। ওখানে ওই নির্দিষ্ট সুন্দর আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাবার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে। ঋতব্রত তার যে মহিলা কেন্দ্রিক কেসগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো করছে। আর একটা জিনিস আমি আপনাদের বলছি যে তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লি থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কিনা। আমি আগেও বলেছি আবারও বলছি। বুঝতে পাচ্ছেন, মানে দলের অন্দরের অবস্থাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর এই বার্তাগুলো। ভয়ের কথা বলছেন। কার ভয়? কিসের ভয়? কারা ভয় পাচ্ছেন? মহুয়া মৈত্র কি স্বয়ং নিজেই ভয় পেলেন? এই বার্তা কি সেটাই প্রমাণ করছে? যাই হোক, যে বার্তা তিনি দিলেন, তিনি বলছেন যদি নতুন সরকার বা পুলিশ প্রশাসন ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধতে না দেয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই 1990-এর দশকের স্ট্রিট ফাইটার অবতারে নাকি ফিরে যাবে। কালীঘাটে যখন মহুয়া মৈত্র লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন, ঠিক সেই সময় কলকাতার পূর্ব প্রান্ত বাইপাস সংলগ্ন একটি ক্লাব, সেখানে চলছে এক গোপন অত্যন্ত হাই প্রোফাইল বৈঠক। এই বৈঠকটি ডেকেছিল বিদ্রোহী তথা এই কথিত নতুন তৃণমূল শিবির, যার অভিভাবক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এই বৈঠকের ভেতরের খবর যা আমাদের কাছে আসছে তা অত্যন্ত বিস্ফোরক, মানে এই কালীঘাটপন্থী তৃণমূলদের কাছে অন্তত। বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুরসভার একাধিক সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সবচেয়ে বড় চমক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তথা দলের বর্তমান সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু স্বয়ং হাজির ছিলেন ঋতব্রত শিবিরের এই বৈঠকে। সৌরভ বসুর উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে তাহলে কি ফাটল কতটা গভীর, এবং তা খোদ শীর্ষ নেতৃত্বের অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়েছে। সন্দীপন সাহা যেমন তাদের ওপর আস্থা রাখতে বলছেন, ঠিক তেমনি নায়ক নায়িকাদের ভিড়ে হারিয়ে যাওয়া 21শে জুলাই নয়, শহীদ পরিবারকে প্রকৃত শ্রদ্ধা জানাবো আমরাই, বলছেন আখরুজ্জামান প্রবীণ বিধায়ক তৃণমূল কংগ্রেসে। শুনুন। 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারবে, এবং আমাদের উত্তর আপনারা আমাদের এনসিডব্লিউর মিটিংটা হয়ে যাওয়ার পরে আমাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব, কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এটুকু আপনাদের। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন। সন্দীপন সাহা, আখরুজ্জামান সাহেবরা তাহলে যেটা বলছেন সেটা তো শুনলেন আপনারা, আর ওই পাগলু ড্যান্স ছাড়া কিছু হতো না নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই মহা সংঘাতকে যদি আমরা আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হয়, তাহলে আমাদের ওই ইতিহাসের টাইম মেশিনে চড়ে ফিরে যেতে হবে দীর্ঘ 33টা বছর পেছনে, 1993 সালের 21শে জুলাই। কারণ ইতিহাসের শিক্ষা ছাড়া বর্তমানের এই দড়ি টানাটানি আসল রহস্যের উদ্ঘাটন করা অসম্ভব একেবারে। 1993 সালের সেই রক্তাক্ত সোমবারের কলকাতা রাস্তায় কি ঘটেছিল? তৎকালীন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, আর সেই নেতৃত্বে ডাকা হয়েছিল মহাকরণ অভিযান। কি ছিল মূল দাবি? নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। সেই আন্দোলনে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্মমভাবে গুলি চালায়। রাইটার্স বিল্ডিং এর চারপাশে রাস্তা রক্তাক্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন তরুণ যুব কংগ্রেস কর্মী। ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস কি বলুন তো? 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জন কংগ্রেস কর্মী আদতে তারা কংগ্রেসেরই সদস্য ছিলেন, কারণ তখন তৃণমূল দলটারই জন্ম হয়নি। তবে কংগ্রেসের ঐতিহাসিক ব্যর্থতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মাস্টারস্ট্রোক, এই দিনটি তৃণমূলের প্রধান সম্পত্তিতে পরিণত হতে পারে। ঘটনার পর তৎকালীন কংগ্রেস নেতৃত্ব যেমন সৌমেন মিত্র বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় মমতা আবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তার অভিযোগ কি ছিল? কংগ্রেস বামেদের সাথে গোপন সমঝোতা করছে। এই নরমপন্থী নীতির প্রতিবাদ করেছেন। 1998 সালের 1 জানুয়ারি তিনি কংগ্রেস ত্যাগ করলেন, তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং 21শে জুলাইকে দলের বার্ষিক শহীদ দিবস বলে ঘোষণা করলেন। এখান থেকেই শুরু হয় উত্তরাধিকারের লড়াই। কংগ্রেস একে ইতিহাস চুরি বলে দাবি করলেও তৃণমূলের পাল্টা যুক্তি ছিল এই এসি ঘরে বসা নেতারা শহীদদের মর্যাদা দেন,
মমতার নেতৃত্বেই কর্মীরা রক্ত দিয়েছে। পরবর্তীতে কংগ্রেস সদর দপ্তর, বিধান ভবন, মেয়ো রোডে ছোট স্মরণসভা করত। অন্যদিকে তৃণমূল ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের শক্তি প্রদর্শন শুরু করে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় বা সুব্রত মুখোপাধ্যায়ের মতন প্রথম সারির নেতৃত্ব যান তৃণমূলে যোগ দেয়, এবং এই যোগদানের ফলে কংগ্রেসের সামগ্রিক যে শক্তি তা দুর্বল হয়ে পড়ে। সাধারণ মানুষের মনে এই 21শে জুলাই পাকাপাকিভাবে তৃণমূলের শহীদ দিবস হিসেবে গেঁথে যায়। কিন্তু আজকে 2026 সালে দাঁড়িয়ে দেখুন একবার ইতিহাস কিভাবে এক অদ্ভুত বৃত্ত সম্পন্ন করলো। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদা কংগ্রেসের থেকে শহীদ দিবসের উত্তরাধিকার কেড়ে নিয়েছিলেন, আজ তারই তৈরি দলের এই অন্দরের ফাটল তা একেবারে তীব্র জোরালো। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল ঠিক একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিহাস এবং আবেগের অপব্যবহারের অভিযোগ তুলছে। তারা বলছেন এত বছর ধরে শহীদদের নামে শুধু ক্ষমতা ভোগ করা হয়েছে। আজ এই দড়ি টানাটানি আসলে এক ইতিহাসের নির্মম প্রতিশোধ। তাহলে এখন যে প্রশ্ন দাঁড়ায়, যে দল 2.5 দশক ধরে এত সুসংগঠিত ছিল, তার চৌঠামে ক্ষমতা হারানোর সাথে সাথেই এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা অনেক কিছু বলছেন এই ফাটলের কি কারণ। তা তো আর হঠাৎ করে তৈরি হয়নি। এটা দীর্ঘদিন ধরেই দলের অন্দরে একটা টাইম বম ছিল, যা ক্ষমতা হারানোর ধাক্কায় বিস্ফোরিত হয়েছে। যে একটা অভ্যন্তরীণ এই দলের ভেতরে যে দড়ি টানাটানি চলছে, তার যদি কারণ আমরা ব্যাখ্যা করি, তার প্রধান 3টি কারণ আমরা দেখতে পাচ্ছি। প্রজন্মের ব্যবধান প্রথম কারণ হিসেবে যদি আমরা ধরি, তৃণমূলের এই সাংগঠনিক কাঠামোয় কিন্তু দুটো স্পষ্ট ধারা ছিল। কালীঘাটের অনুগত ওই পুরনো যে সমস্ত লড়াকু কর্মী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট এবং আইপ্যাক ধাঁচের নতুন তৃণমূল। দুই প্রজন্মের ঠান্ডা লড়াইয়ের পুরনো নেতারা তারা ভাবতেন ওই ল্যাপটপ কালচারে তাদের সরানো হচ্ছে। আজ দল ক্ষমতা হারাতেই সেই ক্ষোভের লাভা তা বাইরে বেরিয়ে এসেছে। দ্বিতীয়ত সিন্ডিকেট এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। মমতার জমানায়, সেই জমানার শেষে শক্তিশালী হওয়া স্থানীয় সিন্ডিকেট নেতারা কালীঘাটের নির্দেশ এড়িয়ে সমান্তরাল প্রশাসন চালাতেন। চৌঠা মে দল ক্ষমতাচ্যুত হতেই এজেন্সি এবং পুলিশের হাত থেকে বাঁচতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করতে তারা কালীঘাটের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই নতুন মঞ্চের দিকে ঝুঁকেছেন। টিকিট বন্টন এবং পদের লড়াই। বিগত নির্বাচনগুলোতে টিকিট বন্টন, জেলা সভাপতির পদ, এই না ছাড়া সাংগঠনিক গুরুত্বপূর্ণ যে কোনো পদ, সেগুলো পাওয়া নিয়ে দলের ভেতরে একটা তীব্র ক্ষোভ জমেছিল। বহু যোগ্য অথচ কোণঠাসা হয়ে থাকা নেতারা এতদিন মুখ বুঝেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার ভয়। এখন দল ক্ষমতা হারাতেই সেই বিক্ষুব্ধ গোষ্ঠী এককাট্টা হয়ে নিজেদের আসল তৃণমূল দাবি করে মূল নেতৃত্বের সাথে দড়ি টানাটানিতে লিপ্ত হয়েছেন। তাহলে এই গোটা ড্রামায় বর্তমান শাসক দল কিভাবে দেখছে? মানে এই দুই তৃণমূল, তাদের দ্বন্দ্ব, সেটা কি মানে কার্যত হাস্যকৌতুকে পরিণত হয়ে গিয়েছে? মানে তাতেই কি মজেছেন বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা? একে একে বক্তব্য শোনাবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনো। এখন ঘরের অবস্থা এরকমই, ঘরের বেড়া চারধার দিয়ে ফেটে গেছে, ওই ভেড়া দিয়ে ফাটা বেড়া দিয়ে শিয়াল ঢুকছে আর বেরোচ্ছে। অতএব ওই 8টা শিয়ালই খুঁজে পাওয়া যাচ্ছে, আর বাদ বাকি কেউ থাকবে না। শেষে ওই আরাধনের ছেলেদের মতো অবস্থা হবে, 10টি ছেলের একটি ছেলেও টিকবে না। এতদিন সরকারি ক্ষমতার দম্ভে হয়েছে। এরপরে দেখবেন তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের থেকে কংগ্রেসের 21শে জুলাই সাইজে বহরে বড় হয়ে যাবে। আমি প্রথম কথা বলি, দলটাই শহীদ হয়ে গেছে। যে দলটা শহীদ হয়েছে তারা আর কি শহীদ দিবস পালন করবে বলুন তো? যারা নিজেরাই শহীদ, যাদের মমতা ব্যানার্জি বলছে 5 জন লোক হবে, যখন 5 জন লোক হবে তখন নিজের বাড়ির উঠোনেই করে নিতে পারে। এত বড় ভিক্টোরিয়ার মানে ভিক্টোরিয়া হাউসের সামনে এত বড় ধর্মতলার বুকে বড় মঞ্চ বেঁধে কি লাভ মানুষকে কষ্ট? জেদ করতে নেই, মমতা ব্যানার্জিকে বুঝতে হবে এবারে লোক হবেন। রাজ্যের নতুন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি আবার এই বিষয়ে যে বয়ান দিয়েছেন তা অত্যন্ত চতুর এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি কিন্তু সরাসরি এই সভা করতে বারণ করছেন। তিনি আইনের শাসন এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের বক্তব্য রেখেছেন। তিনি বলছেন তারা 21শে জুলাই পালন করতেই পারেন, তবে রাস্তা বন্ধ করে লাউড স্পিকার বাজিয়ে অন্যের অসুবিধে করে না।
কিন্তু এরপরে তিনি যে আসল রাজনৈতিক খোঁচাটি দিয়েছেন তাতেই কিন্তু লুকিয়ে রয়েছে নতুন সরকারের আসল কৌশল। তিনি বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখানোর অনুমতি দিয়েছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের মতো নয় যে একটা রক্তদান শিবিরের অনুমতি নিতে হাইকোর্টে যেতে হবে। পার্থক্যটা এই জায়গায়, শুনুন। সামনে সত্যি বলছি, অনেক কাজ, যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে বাংলার মানুষ, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। ভেবে দেখুন কি এক অদ্ভুত রাজনৈতিক সমাপতন। যে নেত্রী একদা ধর্মতলার চারপাশের সমস্ত রাস্তা স্তব্ধ করে দিয়ে নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেন, আজ নতুন সরকার তাকে ধর্মতলার মূল মোড় থেকে সরিয়ে ওয়াই চ্যানেলের মতন একটি ছোট গলিতে বা নির্দিষ্ট জনে বিক্ষোভ দেখানোর পরামর্শ দিচ্ছে। এটি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মর্যাদাকে খাটো করার এক সুপরিকল্পিত দাবার চাল। আগামী সপ্তাহে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটির বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে যদি নতুন তৃণমূল সিদ্ধান্ত নেয় যে তারাও ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস করবে, তবে কলকাতা পুলিশ কমিশনারের কাছে এক নজিরবিহীন আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি হবে। 4 থানায় কালীঘাটের দায়ের করা এফআইআর এর জেরে ঋতব্রত শিবিরের কোনো নেতা গ্রেপ্তার হন কিনা, নাকি আদালত অবমাননা নোটিশকে হাতিয়ার করে পুলিশ কালীঘাটকেই ধর্মতলায় ঢুকতে বাধা দেয়, সেটাই কিন্তু বড় দেখার বিষয়। তবে একটা বিষয় অন্তত পরিষ্কার, 2026 সালের 21শে জুলাই বাংলার রাজনীতিতে এক নতুন ইতিহাসের জন্ম দিতে চলেছে। একদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিপের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ যুদ্ধ, অন্যদিকে ক্ষমতার নতুন অলিন্দে পা রাখা ঋতব্রত শিবিরের আসল তৃণমূল হওয়ার লড়াই। আমরা নজর রাখবো এই রাজনৈতিক মহাযুদ্ধের প্রতিটা বাঁকের দিকে। আজকে আর সময় নেই, তাই এখানে শেষ করতে হচ্ছে দ্য বিগ স্টোরি। অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাক CNN।